অনেক অনুরোধ উপরোধের পর বিকেল 5টায় অফিস থেকে ছাড়া পেল মৌনি। তারপর কোনো রকমে একটা ক্যাব বুক করে সিটি সেন্টারে এসে পৌঁছালো সে। অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে। দীপ্তেশ আর তার বাবা মা নিশ্চয়ই এতক্ষণে এসে গেছে। আজ প্রথম তাদের সঙ্গে দেখা হবে মৌনির। হবু শ্বশুর শাশুড়ি বলে কথা, তাই ভেতরে ভেতরে দারুণ টেনশন হচ্ছে তার। যদিও দীপ্তেশ অনেকবার বলেছে তার মা বাবা নাকি খুব ওপেন মাইন্ডেড, মৌনিকে অপছন্দ হওয়ার মতো কোনো কারণ নেই। তবুও একটা ভয় মেশানো উদ্বেগ তো থেকেই যায়। হন্তদন্ত হয়ে 3তলার ফুড কোর্টে চলে এলো মৌনি। দূর থেকে তাকে দেখতে পেয়েই হাত নাড়ল দীপ্তেশ। সরি, একটু লেট হয়ে গেল। দৌড়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল মৌনি। এর মধ্যেই সে বুঝতে পারল দুজোড়া চোখ তাকে ভালো করে মেপে নিচ্ছে। নিজের জায়গায় সেটেল হয়ে চোখ তুলে তাকালো সে। মৌনি, মিট মাই মম অ্যান্ড ড্যাড। আর মম, ড্যাড, এই হলো মৌনি, হাসি মুখে বলল দীপ্তেশ। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি, হাত জোড়ো করে বলল মৌনি। বুক ঢিপ ঢিপ করলেও মুখে তার মৃদু হাসি। কিন্তু সে অবাক হয়ে দেখল দীপ্তেশের মা বাবার মুখ কেমন গম্ভীর। কোনো রকমে ঘাড়টা নাড়লেন একটু। এই রে, নিশ্চয়ই চুলগুলো এলোমেলো হয়ে আছে। তাড়াহুড়োর মধ্যে বেরোনোর আগে চুলটা একটু আঁচড়ে নিতেও পারেনি। হাত দিয়ে চুলটা একটু ঠিক করে নিল মৌনি। ঠিক 12 মিনিট লেট করেছো তুমি। তোমার কি মনে হয় না আর একটু সিনসিয়ার হওয়া উচিত তোমার? গম্ভীর মুখে বললেন দীপ্তেশের বাবা অমিতাভ বসু। না মানে, রাস্তায় খুব জ্যাম ছিল তো, আমতা আমতা করে বলল মৌনি। আমরাও তো রাস্তা দিয়েই এসেছি, চোখ নাচিয়ে বললেন দীপ্তেশের মা চন্দ্রিমা। যাকগে, 5-10 মিনিট দেরি তো হতেই পারে, সাফাই দিল দীপ্তেশ। কি পড়াশোনা করেছো তুমি? জেরা করার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন দীপ্তেশের মা। আমি বাংলা এমএ। কি? বাংলা এমএ? বাংলায়? দীপু, এসব কি? চোখ মুখ কুঁচকে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করলেন চন্দ্রিমা। ভাবখানা এমন যেন এখনই বমি করে ফেলবেন। কেন আন্টি, কি হয়েছে? অবাক হয়ে জিজ্ঞেস করলো মৌনি। বাংলা নিয়ে পড়েছ তুমি? কেন, আর কিছুতে চান্স পাওনি বুঝি? কি করবে লাইফে? আদৌ কিছু করতে পারবে? মা, ও কিন্তু একটা নামকরা প্রকাশনা সংস্থার কন্টেন্ট রাইটার। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল দীপু মানে দীপ্তেশ। তুই চুপ কর। কন্টেন্ট রাইটার? কোনো ধারণা আছে তোর? কাল যদি কোনো কারণে চাকরিটা চলে যায় আর একটা খুঁজে পেতে পারবে? ওই যোগ্যতায় কে ওকে চাকরি দেবে? চন্দ্রিমার কথা শুনে খুব অপমানিত বোধ হলো মৌনির। মাতৃভাষা নিয়ে খুব গর্ব তার। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবেতেই ভালো রেজাল্ট তার। মাত্র 2 বছর হয়েছে তার চাকরি। তার লেখার হাত যে দুর্দান্ত তা সে চাকরি শুরু করার 3-4 মাসের পরেই বুঝতে পেরেছিল তার বস। 1 বছর পরই তার স্যালারি বেশ খানিকটা বাড়িয়ে দেন তিনি। সেই সঙ্গে অবশ্য দায়িত্বও কিছুটা বেড়েছে। এখনও তার যা মাইনে তাতে বাবা মা আর তার ভালোই চলে যায়। কিছু না বলে চুপ করে থাকলো সে। হাজার হোক দীপ্তেশের মা বলে কথা, তার হবু শাশুড়ি। চাকরি যাবে কেন? এসব কি বলছো তুমি? আর গেলেও আর একটা পেয়ে যাবে ও, এতদিনের এক্সপিরিয়েন্স আছে। তুই চুপ কর, ওর হয়ে আর তোকে সালিসি করতে হবে না। মুখ ঝামটা দিলেন চন্দ্রিমা। একেবারে গুটিয়ে গেল দীপ্তেশ। 2-1 মিনিট চুপ থাকার পর বলল, তোমরা কথা বলো,
আমি খাবারের অর্ডার দিয়ে আসছি। উঠে গেল দীপ্তেশ। তোমরা নাকি ভাড়া বাড়িতে থাকো? মৌনিকে জিজ্ঞেস করলেন চন্দ্রিমা। হ্যাঁ, আসলে আমাদের আদি বাড়ি তো এখানে নয়। পড়াশোনা করার জন্য আমরা কলকাতায় এসেছি। তারপর চাকরি পেতে মা বাবাকে আমার কাছে নিয়ে এসেছি। বহরমপুরে আমাদের বড় বাড়ি আছে। তাতে আমাদের কী লাভ? আমার ছেলে কি শ্বশুরবাড়ি যাবে ভাড়া বাড়িতে? ইস, ভাবলেই কেমন লাগছে আমার। কি গো, তুমি কিছু বলো। স্ত্রীর কথায় নড়ে চড়ে বসলেন অমিতাভবাবু। তারপর বললেন, হ্যাঁ, তা তো ঠিকই। আমাদেরও তো একটা মান সম্মান আছে নাকি? আরেকটা কথা, তুমি কি এতদিনে দীপ্তেশের স্ট্যাটাসটা বুঝতে পারোনি? কি পড়ে এসেছো এটা? নাকি এর চেয়ে ভালো কিছু নেই তোমার? চন্দ্রিমার কথা শুনে বিস্ময়ের শেষ রইল না মৌনির। খুব ভালো একটা তাঁতের শাড়ি পরে এসেছে সে। এমনিতে সে চুড়িদার পরে, কিন্তু আজ ইচ্ছে করেই শাড়ি পরল। অফিসে বন্ধুরা বলেছে তাকে দেখতেও আজ সুন্দর লাগছে। অথচ এই ভদ্রমহিলা এমন বলছেন। কি বলতে হবে না বুঝতে পেরে চুপ করে থাকলো মৌনি। খাবার অর্ডার করে এসে বসলো দীপ্তেশ। দেখো, একটা কথা তোমাকে সোজাসুজি জানিয়ে দিই। আমার তো মনে হয় না তুমি আমার দীপুর সঙ্গে মানাতে পারবে। এত বড় একটা ইঞ্জিনিয়ারও আজ নয় কাল কোম্পানি ওকে বিদেশে পাঠাবে। তখন তুমি কি করবে? ওখানে গিয়ে মিশতে পারবে লোকজনের সঙ্গে? তোমার এই বাংলার MA ডিগ্রি নিয়ে চাকরি করতে পারবে ওখানে? মৌনিকে কোণঠাসা করার জন্যই যেন এবার প্রশ্নটা তুললেন চন্দ্রিমা। হ্যাঁ, এটা একেবারে ভ্যালিড কোশ্চেন করেছো তুমি। স্ত্রীকে সমর্থন করলেন মিস্টার বসু। ইংলিশটা আমি মোটামুটি বলতে পারি, আর যদি বিদেশে গিয়ে চাকরি করতেই হয় তাতেও আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। ওখানে অনেক ছোটোখাটো কোর্স আছে যেগুলো করলে মোটামুটি ভালো একটা চাকরি পাওয়া কোনো ব্যাপার নয়, কনফিডেন্স নিয়ে বলল মৌনি। এরপর খেতে খেতে আরও অনেক কিছু নিয়ে কথা বললেন চন্দ্রিমা। সব কথাতেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে এটাই প্রমাণ করতে চাইলেন যে মৌনি দীপ্তেশের একেবারেই যোগ্য নয়। মৌনি খেয়াল করল বাধ্য ছেলের মতো খেয়ে যাচ্ছে দীপ্তেশ। আর একটা জিনিস সে বুঝতে পারল, দীপ্তেশ তার সম্বন্ধে অনেক ছোটোখাটো কথা ও মাকে জানিয়েছে। খুব রাগ হলো মৌনির। কোনটা নিজের মধ্যে রাখতে হয় আর কোনটা সবার সামনে বলতে হয় এইটুকু সেন্স নেই। যেমন মৌনি মুড়ি খেতে ভালোবাসে, এই কথাটা তুলে তাকে বেশ তাচ্ছিল্য করলেন চন্দ্রিমা। ইউনিভার্সিটির ফেস্টে মৌনির নাচ দেখে তাকে ভালো লেগেছিল দীপ্তেশের। তারপর কমন ফ্রেন্ড মানবের সূত্রে আলাপ করেছিল সে মৌনির সঙ্গে। রবীন্দ্রনাথ মৌনির কাছে এক প্রকার ভগবানের মতো। মানবের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে যখন বিভোর হয়ে আলোচনা করছিল মৌনি, তখনই দীপ্তেশ বুঝেছিল বাংলা সাহিত্যটা সত্যিই মন থেকে ভালোবাসেছে। আলোচনার অধিকাংশ তার মাথার ওপর দিয়ে গেলেও মৌনির মুখের দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে দীপ্তেশ ঠিক করে নিয়েছিল শ্যামলা বর্ণের কাজল কালো চোখের ঝকঝকে বুদ্ধিদীপ্ত এই মেয়েটাকে তার জীবনসঙ্গী হিসেবে চাই। মৌনি জানত দীপ্তেশরা অনেক বড় লোক, কিন্তু দীপ্তেশের আচার ব্যবহার তার আর 5টা বন্ধুর মতোই ছিল। প্রপোজ করার সময় ফিল্মি কায়দায় হাঁটু গেড়ে বসে একসাথে বাকি জীবনটা কাটানোর প্রতিশ্রুতি চেয়েছিল সে মৌনির কাছে। তার আগেই মৌনি তাকে নিজের সম্বন্ধে সব কিছু জানিয়ে দিয়েছিল। তারা যে খুব সাধারণ ফ্যামিলি, তাদের চাওয়া পাওয়া স্বপ্ন সবই খুব সাধারণ, এ সবই আলাপ হওয়ার কিছুদিনের মধ্যেই জানিয়ে দিয়েছিল মৌনি। কোনো কিছুই গোপন করেনি সে।
অথচ আজ তার সেই সাধারণ হওয়ার জন্যই কত তুচ্ছতাচ্ছিল্য করছেন দীপ্তেশের মা। আর দীপ্তেশ পুরোটা চুপচাপ বসে শুনছে। মনে মনে খুব অভিমান হলো মৌনির। আন্টি, আপনি আমাকে যতই ছোট করার চেষ্টা করুন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনার ছেলে কিন্তু এই সব কিছু জেনেই আমাকে পছন্দ করেছিল। ধৈর্যের শেষ সীমায় এসে বলে দিল মৌনি। কথাটা শুনে আগুন ঝরা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে থাকলেন চন্দ্রিমা। কি দরকার ছিল তোমার শেষে মাকে ওই কথাটা বলার? এখন মা একেবারে ক্ষেপে গেছে। পরদিন দেখা করে মৌনিকে বলল দীপ্তেশ। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল মৌনি। কি বলছো তুমি? তোমার মা যে সারাক্ষণ আমাকে এত কথা শুনিয়ে গেলেন, তখন তো তুমি চুপ করে বসেছিলে। মা তো খারাপ কিছু বলেনি, প্রত্যেকটা কথাই বাস্তব। তোমার শুনতে খারাপ লাগলেই তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না। দীপ্তেশের কথা শুনে আহত হলো মৌনি। এই দীপ্তেশকে সে চেনে না। তার মানে তোমারও আমাকে নিয়ে এখন প্রবলেম হচ্ছে, সেটাই বলো না। আমি একবারও সে কথা বলিনি। প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা হয়। দীপ্তেশের কথার আর কোনো উত্তর দিল না মৌনি। ঝগড়া করে বাড়ি ফিরে গেল সে। মেয়েদের এরকম অনেক কিছু সহ্য করতে হয় মা, এত সহজে মাথা গরম করলে কি চলে? সবচেয়ে বড় কথা, ছেলেটা তো তোকে ভালোবাসে। সব শুনে মেয়েকে বোঝালেন মৌনির মা। যদিও মৌনির রাগ পুরোপুরি পড়ল না। রাতে শোয়ার সময় সে দেখল 3টে মিসড কল। দীপ্তেশ ফোন করেছিল। মৌনি ফোন ওঠায়নি বলে মেসেজ পাঠিয়ে কল করতে বলেছে। ফোন করতেই অনেকবার করে ক্ষমা চাইল দীপ্তেশ। নানা রকম মিষ্টি মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর চেষ্টা করল মৌনির। কিছুক্ষণ পর মৌনির সব রাগ জল হয়ে গেল। সেই প্রথম থেকেই দীপ্তর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না সে। মা ঠিকই বলেছে, দীপ্তর ভালোবাসার জন্য সব কিছু সহ্য করতে পারবে মৌনি। তুই যাই বল, আমি কিন্তু এখানে অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমার খুব সন্দেহ হচ্ছে দীপ্ত তার মায়ের সামনে কিছু বলতে পারে না। আর এরকম ছেলেদের নিয়ে কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হয়, বলল মৌনির বন্ধু চারু। আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধে হবে। বিয়ের পর তো আমরা আলাদাই থাকবো। তুই যত সহজ ভাবছিস অত সহজ কিন্তু নয় ব্যাপারটা। তোর মনে হয় দীপ্তর মা সহজে ছেলেকে ছেড়ে দেবে? চারু বললেও ব্যাপারটা বিশেষ আমল দিল না মৌনি। এর ঠিক 2 দিন পর মৌনির কাছে এক অদ্ভুত আবদার ধরল দীপ্ত। ডিস্ট্যান্স লার্নিং কোর্সে ইংলিশ নিয়ে পড়তে হবে মৌনিকে। হঠাৎ কিসের জন্য আমি আবার ইংলিশে এমএ পড়ব? শুধু তোমার মা সবাইকে বলতে পারবে বলে? কেন, আমি বাংলা নিয়ে পড়েছি, এটা বলতে অসুবিধে কোথায়? জোর গলায় বলল মৌনি। এতে এত প্রবলেমের কি আছে? এতে তো তোমার নিজেরও ভালো হবে। সত্যি যদি আমরা বিদেশেই সেটেল হই, ব্যাপারটা সেটা নয় দীপ্ত। আমি চাইলে নিশ্চয়ই করব, কিন্তু জাস্ট তোমার মায়ের আমার ডিগ্রি নিয়ে প্রবলেম, তাই আমাকে করতে হবে? এটা আমি মেনে নিতে পারলাম না। এটা তোমার জেদ মৌনি। হ্যাঁ, জেদ। কাল যদি উনি আরও কিছু করতে বলেন, সেটাও আমাকে করতে হবে? ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমার সমস্ত মামাতো মাস্তুতো বোনেরা, এমনকি বৌদিরা পর্যন্ত সকলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেউ বা ফিজিক্সে পিএইচডি করছে। সেখানে তুমি? অসহায় দৃষ্টিতে মৌনির দিকে তাকিয়ে বলে দীপ্ত। কিন্তু তার কোনো যুক্তিতেই মন ভেজে না মৌনির। উল্টে সে ঝাঁঝিয়ে বলে, সেটা তোমার রিলেশন শুরু করার আগে ভাবা উচিত ছিল। রাগে ব্রহ্মতালু জ্বলে যায় মৌনির।
সে বুঝতে পারে দীপ্তেশের মা বাবার তাকে একেবারেই পছন্দ হয়নি, তাই ঘুরিয়ে নাক দেখাচ্ছে। চারুর কথা মনে পড়ে গেল তার। সত্যিই তো, দীপ্ত কি মাকে বোঝাতে পারছে না? রাতে শুয়ে শুয়ে যথারীতি ভীষণ মন খারাপ করতে লাগলো মৌনির। দীপ্তর সঙ্গে বিয়েটা আদৌ হবে তো? কিন্তু দীপ্তর মায়ের আবদারটাও তো সে কিছুতেই মেনে নিতে পারবে না।